নমস্কার, আমি শান্তনু আপনাদের সঙ্গে আবার শিক্ষামূলক দিক থেকে টেকনিক্যালসের প্রয়োগ নিয়ে আজকের এই ব্লগ 22 তারিখ অর্থাৎ 22শে ফেব্রুয়ারি 2025 অনুষ্ঠান যখন রেকর্ড করছি তখন বাজারের গতিবিধি আপনারা সবাই জানেন। তো যারা অনেক দিন পর দেখছেন নিশ্চয়ই জানেন, আগের ভিডিওতেই আমি আপনাদের সঙ্গে আমার এখন কি জায়গায় আমরা আছি, অর্থাৎ যারা সেবি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, যারা বিশেষ করে তার মধ্যে আমি পড়েছি। তো যারা ওই ভিডিওটা দেখে নিয়েছেন, এখন থেকে আমাদের যে ভিডিওগুলো আসবে সেগুলো সম্পূর্ণই পিওরলি টেকনিক্যালসের শিক্ষামূলক দিক থেকে, এবং শেষ 3 মাসের ডেটা ছেড়ে আমরা অ্যানালিসিস করতে পারি। তো এমন একটা সময়ে আমরা এই আলোচনাটা করছি, জানি প্রত্যেকের পোর্টফোলিওয়ে রেড মার্কস তো আছেই আছে। ইভেন আমি সেদিনকে একটা নিউজ পেপারও দেখলাম যে আমাদের এস ইনভেস্টর যারা আছেন, মানে কোয়ালিটি ইনভেস্টর, আমি ট্রেডারদের কথা বলছি না এখানে, তাদেরও পোর্টফোলিওর কারোর 15, কারোর 17, কারোর 19% ডাউন আছে, নেগেটিভ আছে। আমার মনে হয় অ্যাজ এ ইনভেস্টর তাদের পোর্টফোলিও যদি লাল থাকে তো আমরা তো কিছুই নয়। ফলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যেহেতু আমিও 30-32 বছর বাজারে আছি, ফলে এই 30 বছরের ডেটার পরিপ্রেক্ষিতে আলোচনাটা তো নিশ্চয়ই করব টেকনিক্যালি। আমি খুব একটা নার্ভাস নয়, এইটুকু বলতে পারি, কারণ আপনাদের সঙ্গে আমি যতক্ষণ না এই নিয়মটা চালু হচ্ছিল ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি নিফটির গতিবিধি নিয়ে আলোচনা করছিলাম, প্রেজেন্ট ডেটা মানে লাস্ট ক্লোজিংয়ের ওপরে। সেটা এখন আর হচ্ছে না। তবু আমার ধারণা যারা আপনারা টেকনিক্যালস পড়াশোনা করেছেন এবং যারা বোঝেন তাদেরকে আমি কিছু হিন্ট, পুরনো জায়গার কিছু অ্যানালিসিস তুলে আনলে তারা হয়তো বুঝতে পারবেন যে আমাদের পরিস্থিতি বাজারে কোথায় দাঁড়িয়ে। তো ফলে আমার বক্তব্য বা রিকোয়েস্ট আপনাদের কাছে একটাই, এই সময় প্যানিক না, সিদ্ধান্তটা একটু অন্যভাবে চিন্তাভাবনা করুন, যেভাবে ভাবেন। আর বিশেষ করে এরকম একটা সময় যখন বাজার নিশ্চয়ই বুঝতে পারছেন ট্রেন্ড কমপ্লিটলি ডাউন, এবং প্রতিদিনই নতুন নতুন করে খারাপ খবরের কিছু অংশ আসে আর বাজার লালে কনভার্ট হয়। হয়তো 5টা ট্রেডিং ডের ভেতরে একটা হয়তো কোনো একদিন একটা পজিটিভ ক্লোজিং দিল, তো বাকি 3 থেকে 4 দিন যখনই ট্রেডিং সেশন হয় বাজারের নেগেটিভ ক্লোজিংটাই আমরা বেশি দেখছি। একটু বুদ্ধি বিবেচনা করে আলোচনার নেক্সট পার্টে যাব, অর্থাৎ টেকনিক্যালসের প্রয়োগটা দেখানোর চেষ্টা করছি যে আমরা অনেক জিনিসকে বিলিভ করি বা বিশ্বাস করি, তাদের কিন্তু আমরা কোনোদিন দেখিনি। অর্থাৎ আমাদের বিশ্বাসটা বিজ্ঞানভিত্তিক নয়, এবং বিশ্বাসটা অনেকটা হতে পারে, হবে, এটার উপরেই বিশ্বাস রেখে, কিন্তু তাদের আমরা কোনোদিন দেখিনি। কারোর কাছে কাজ হয়, কারোর কাছে কাজ হয় না, কিন্তু আমরা অন্তত যেগুলো দেখছি, যেগুলো বুঝছি এবং যেগুলো বিজ্ঞানসম্মত, সেগুলো কি একটু নাড়াচাড়া করা যেতে পারে, বিশেষ করে শেয়ার বাজারের পরিপ্রেক্ষিতে এই সময়? যুক্তিতক্ক তো থাকবেই। তো চলুন সেইটা একটু বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করি যে এই 30 বছরের হিস্ট্রিতে এইরকম ধরনের কন্ডিশন কতবার ক্রিয়েট হয়েছে এবং তারপরে বাজার কি হয়েছে। এখন আমি নেক্সট পার্টে যাব, তার আগে আর একটা ছোট্ট জিনিস বলে যাই যে এই যে আলোচনাটা শুরু করছি, এই সপ্তাহে একটা করছি, আবার সময় পেলে অন্য আরও একটু ইন্ডিকেটরের পরিপ্রেক্ষিতে চার্ট অ্যানালিসিস করে বোঝার চেষ্টা করব যে যখন এই রকম কন্ডিশন তৈরি হয় ইন দ্য লং টার্ম চার্ট, তখন কি লক্ষণ বা বৈশিষ্ট্য আমরা চার্টের মধ্যে দেখতে পাই। তো চলুন এবারে এই ছোট্ট আলোচনাটা পাঠে ঢুকে পড়ি। নমস্কার, আজকে শিক্ষামূলক দিক থেকে টেকনিক্যালি আপনাদের সাথে আলোচনা করব 30 বছরের ব্যাক টেস্টেড ডেটা, অর্থাৎ টেকনিক্যালি আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা আপনারা বিচার করবেন, কারণ সেবির নিয়মানুযায়ী 3 মাসের পুরনো ডেটার থেকে আমি ডেটা ইউজ করতে পারি। তারই একটা টেকনিক্যাল প্রয়োগ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সূচকের এই অবস্থান 30 ইয়ার্সের ডেটার পরিপ্রেক্ষিতে কি হয়ে আছে, সেটা আমি যেমন বিচার করছি একটু ব্যাক ডেটার থেকে, আপনারা কাইন্ডলি আপনারা বাড়িতে টেকনিক্যালস ফিগার্সগুলো
মান্থলি চার্টের ওপরে প্রয়োগ করে রিসেন্ট কি কন্ডিশনে দাঁড়িয়ে আছে সেটা অবশ্যই পরীক্ষা করতে ভুলবেন না। তো আমি যে চার্টটা আজকে আপনাদের সাথে দেখাচ্ছি, প্রথমেই বলেছি এটা একটা মান্থলি চার্ট, অর্থাৎ টাইম ফ্রেম যেটা থাকবে সেটা হচ্ছে মান্থলি। দ্যাট মিন্স এখানে যে ডেলি, উইকলি এবং মান্থলি আছে সেটা মান্থলি চার্ট। এবং আমি যে ওপরের ইন্ডিকেটারটা ইউজ করেছি এটা হচ্ছে স্টোক্যাস্টিক্স ইন্ডিকেটার। স্টোক্যাস্টিক্সের যে সেটিংটা আছে, অর্থাৎ পার্সেন্টেজ ডি অ্যান্ড পার্সেন্টেজ কে, সলিড লাইন অ্যান্ড দ্য ডটেড লাইন, এটা যথাক্রমে 5 আর 3 বাই ডিফল্ট স্টোক্যাস্টিক্সের যে সেটিং সেটাই। আমি কোনো ধরনের পরিবর্তন এখানে করিনি। অর্থাৎ কম্বিনেশন যেটা আছে স্টোক্যাস্টিক্সের সেটা হচ্ছে 5-3-3। যারা মোটামুটি একটু টেকনিক্যালস অ্যাপ্লাই করেন তারা জানেন এই সেটিংটা বাই ডিফল্টই থাকে। আমরা বিভিন্ন ক্ষেত্রে এর অনেক ধরনের প্রয়োগ করি, অর্থাৎ টাইম ফ্রেম চেঞ্জ করে, বাট আমি রেখেছি ডিফল্ট। এবার চলুন আমরা এই ডিফল্ট সেটিংয়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন যে ঘটনা ঘটে গেছে শেয়ার বাজারে 30 ইয়ার্সের আপস আপ অ্যান্ড ডাউন, সেগুলো একটু পর্যবেক্ষণ করি। তো যদি দেখা যায় যে আমরা মোটামুটিভাবে জানি যে স্টোক্যাস্টিক্সের ওপরের দিকের যে লাইনটা আপনারা দেখছেন অর্থাৎ 80, এটা হচ্ছে ওভারবট জোন। আর যথারীতি নিচে যেটা 20, এটা হচ্ছে একটা ওভারসোল্ড জোন। অর্থাৎ টেকনিক্যালি আমরা এটা বিলিভ করি যে ভ্যালুয়েশন পয়েন্ট অফ ভিউ থেকে এবং মার্কেটের ডিম্যান্ড সাপ্লাইয়ের পরিপ্রেক্ষিতে প্রাইস অ্যাকশন হয়ে এই ইন্ডিকেটর বা অসিলেটরগুলো যেরকম অবস্থান করে তাদের উপরে ডিপেন্ড করি আমরা ওভারসোল্ড এবং ওভার বট জোন আইডেন্টিফাই করি ইন্ডিকেটরের পরিপ্রেক্ষিতে। তো এখানে দেখা যাচ্ছে যে সলিড লাইন ডটেড লাইনকে যতবারই ওপর থেকে কেটে নিচে এসছে, খুব সিম্পল ওয়েতে এর ভেতরে কোনো রকম মাথা না মেরে আমরা দেখেছি একটা ট্রেন্ডিং ডাউনওয়ার্ডস। তারপরে যখনই সলিড লাইন ডটেড লাইনকে কেটে ওপরের দিকে গেছে তখন একটা ট্রেন্ডের পরিবর্তন হয়েছে, অর্থাৎ সেটা একটা আপ ট্রেন্ডে কনভার্ট হয়েছে এবং সেটা চলতেই থেকেছে। তো এর যে 30 ইয়ার্সের সাইকেল আছে সেইটা আমি একটু পর্যবেক্ষণ করানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো প্রথমে যদি আমরা দেখি যে এই স্টোক্যাস্টিক্স ওভারসোল্ড, ওভারবট তো এখন বুঝতেই পাচ্ছেন ওভারবট জোন থেকে আমাদের কারেকশন এসছে, সেটা আমি আরেকটু পরে গিয়ে দেখাবো। ওভারসোল্ড কতবার হয়েছে এই 30 ইয়ার্সে, তাহলে আমরা যদি দেখি তাহলে প্রথম পর্যবেক্ষণ যেটা হচ্ছে অ্যাবসলিউট 20 নিচে গেছে, 20 নিচে গেছে। আমরা এখানে একটা মার্ক করতে পারি, এখানে একটা মার্ক করলাম। দ্যাট মিনস 2002 মান্থলি চার্টে। তারপরে যেখানে গেছে সেটা হচ্ছে এই জায়গাটায় যথাক্রমে এটাও মোটামুটি 1998। আর যেটা গেছে সেটা হচ্ছে 1996। তাহলে আমি যে গোলমার্কগুলো করেছি এটা হচ্ছে একটা 3 বছর, এই 3বার 30 ইয়ার্সের ভেতরে 3বার এই স্টোক্যাস্টিক্সের যে সলিড লাইন আর ডটেড লাইনের যে গল্পটা আছে এবং সেটা ওভারসোল্ড হয়েছে। তার মানে নিশ্চয়ই প্রাইস অ্যাকশন নিচে এসছে বলেই এটা নিচের দিকে গেছে। নিশ্চয়ই সেটার ফলো আপগুলো বুঝতে পারছেন, এখান থেকে প্রাইস নিচে এসছে, সিমিলারলি এখান থেকে এখানে নিচে এসছে, আবার এখানেও দেখা যাচ্ছে যে এখান থেকে এখানে নিচে এসছে। মাঝখানে অনেকবার আছে যেখানে বাজার পরিপ্রেক্ষিতে সূচকের অসিলেটর ইন্ডিকেটরগুলোর স্টোক্যাস্টিক্স বিশেষ করে 30 কেটে নিচে নামেনি। তাহলে 30 বছরের হিস্ট্রিতে 96, 98 এবং 2002 সালে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ওভারসোল্ড জোনে প্রবেশ করেছে এবং তারপরে একটা দীর্ঘ সময় কাটিয়ে মার্কেটের ট্রেন্ড আবার ওপরের দিকে গেছে। নিশ্চয়ই এখন আপনাদের কাছে আমার যেটা ফলো আপ করার ব্যাপার আছে, আমাদের অবজারভেশন হচ্ছে তার মাঝখানে এই 3বারের পরে কোনো সময় কি এই দুটো লাইন ওভারসোল্ডে এসেছে? তাহলে দেখা যাচ্ছে যে সিন্স 2002 এর পর থেকে মার্কেটে ইভেন 2008-এর ক্র্যাশ, যেটা তো আমাদের সবাই উদাহরণ দেয়, যারা একটু পুরনো দিনের মার্কেটের ইনভেস্টর বা ট্রেডার আছেন তারা নিশ্চয়ই 2008-এর যে ক্র্যাশটা হয়েছে সেটা জানেন সারা বিশ্বব্যাপী। সেখানেও দেখা যাচ্ছে যে ঘটনাক্রমে স্টোক্যাস্টিক্স ওভারসোল্ড হয়নি, কাছাকাছি থেকে ঘুরেছে, কিন্তু অ্যাবসলিউট টার্মসে যেটা ওভারসোল্ড বিলো 20 দুটো লাইনই সেটা কিন্তু আসেনি। নিশ্চয়ই এই পার্থক্যটা বুঝতে পারছেন। এইখানে যেটা হয়েছে
সেই কন্ডিশন কিন্তু এখানে হয়নি। যদিও বাজার 6,350 থেকে 2,250 চলে এসেছিল, তাতেও এই ইন্ডিকেটারটি ওভারসোল্ডে পৌঁছয়নি। তারপরেও আপসাইডে মুভমেন্ট হয়েছে এবং ম্যাসিভ মুভমেন্ট হয়েছে জানেন। তারপরেই এই 2,250-এর পরেই সূচক একটা সময় 6,350-কে বার দুয়েক ট্রাই করার পর ফাইনালি স্টোক্যাস্টিক্সের মোমেন্টাম যা ছিল সেটা দেখতে পেয়েছেন এবং সূচক সেখান থেকে প্রায় 3 গুণ তো হয়ে গিয়েছিল। তারপর আবার একটা কারেক্টিভ ফেজ হয়েছে 2015-16-এ এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে আমরা 2020 যদি ক্র্যাশটা দেখি, অর্থাৎ কোভিডের যে ক্র্যাশ সেটা এইখানে দেখা যাচ্ছে, সেখানেও সূচক ওভারসোল্ডে পৌঁছয়নি। এখন ঘটনা হচ্ছে যে আমি একটা রেড লাইন টেনে রেখে দিয়েছি, যেটা আমাদের লক্ষ্মণ রেখা, এর বাইরে আমি দেখাতে পারবো না। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে তারপরে যে আপ ট্রেন্ড তৈরি হয়েছে 2020 পর থেকে, আমরা যে 4 বছরের আপ ট্রেন্ডে চলেছি, 25-এর সবে দোরগোড়ায় আছি আমরা। আমি এর বেশি আপনাদের দেখাতে পারবো না। সেটা হচ্ছে এই যে রেড লাইনটা আছে, অর্থাৎ নভেম্বর মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, লজিক্যালি আমি আর 3 মাস আপনাদের দেখাতে পাচ্ছি না। সেখানে দেখা যাচ্ছে যে আমরা ওপর থেকে নিচের দিকে আসছি, তারপরে প্রাইস অ্যাকশন কোথায় এসছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, বা সেটা আপনারা বাড়িতে দেখে করে বুঝে নেবেন। তাহলে দেখা যাচ্ছে যে 30 ইয়ার্সে এইটা, এই স্টোক্যাস্টিক্সের পরিপ্রেক্ষিতে মান্থলি চার্টে সূচক 3 বার মাত্র অ্যাবসোলিউট ওভারসোল্ড জোনে পৌঁছেছিল। এবারে কি আছে না আছে হোমওয়ার্ক আপনাদের জন্য, পরীক্ষামূলক ব্যাপার আপনাদের জন্য। এবার ঘটনা হচ্ছে যে অনেকেই এখানে এখন প্রশ্ন করতে পারেন, বা আমি আপনাদেরকে এটা বলতে পারি, আচ্ছা ওভারসোল্ড এলেই কি আমাদের সূচক কেনার ব্যাপার বা সেন্টিমেন্টালি বাজার কি আপ ট্রেন্ডের দিকে যায়? সেটা কিন্তু আর একটা নেক্সট পরীক্ষা। সেখানে যদি আমরা একটু ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার করি, তাহলে এই জায়গাগুলো আমাদের একটু বুঝতে হবে। তার জন্য একটু আপনাদের সময় নেব। যদি আমি দেখি যে এই যে ওভারসোল্ড হয়েছে, তাহলে দুটো লাইনের প্রথম সলিড লাইন যেটা আছে সেটা প্রথমে ওভারসোল্ড হয়, তারপরে ডটেড লাইনটা যথাক্রমে আসে। তাহলে এই ওভারসোল্ডে মান্থলি চার্টে কেটে দুটো লাইন আবার গ্রেটার দ্যান 20 কখন হয়েছে, এই সময়টা যদি আমরা দেখি এবং সেখানে প্রাইস অ্যাকশনের ভেতরে কি পরিবর্তন হচ্ছে যদি সেটা লক্ষ্য করি, তাহলে আমরা হয়তো একটু বুঝতে পারবো যে এইরকম ওভারসোল্ড হওয়ার পর মান্থলি চার্টে সূচক কতদিন সময় নেয় যে নিচে একটা কনসলিডেশন করতে টাইমের পরিপ্রেক্ষিতে। তাহলে যদি দেখি, তাহলে প্রথম যে ওভারসোল্ডের জোনটায় আমরা সলিড লাইনটা গেছে, টাচ অ্যান্ড গো বলবো এইখানে, অর্থাৎ ইন দ্য মান্থ অফ, আমরা যদি ধরি এখানে প্লট করি 28/6/2002, তারপরে এইটা আবার পুনরায় গ্রেটার দ্যান, দুটো লাইনই সলিড লাইন এবং ডটেড লাইন গ্রেটার দ্যান হয়েছে এই মাসে নয়, তার পরের মাসে এইখানটা, অর্থাৎ নভেম্বর মাস। তার মানে কতগুলো মাস নিচে কনসলিডেশন করেছে, এখানে ঢুকলো ওভারসোল্ডে, তারপরে 1 2 3 4 5 মাসের মাথায় এটা ওভারসোল্ড থেকে কেটে বেরোলো দুটো লাইনই এবং মুখটা আপওয়ার্ড করলো সলিড লাইন এবং ডটেড লাইন। তাহলে দেখা যাচ্ছে যে ওভারসোল্ড হয়ে যাওয়ার পরেও 3 থেকে 5 মাস মার্কেট কিন্তু একটা কনসলিডেশন মোডে থাকে। এর মাঝখানে যেটা হয়েছে সেটা যদি আরও জুম করে দেখাই, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন যে যে লোগুলো ফর্ম হচ্ছে সেই সময়ের পরিপ্রেক্ষিতে প্রথম ওভারসোল্ডে টাচ করলো 1029, তারপরে 943, 935, 960, এভার লো করলো 920, টার্ন করলো 1097। তাহলে এই যে 4-5 মাস ছিল, সেখানেও কিন্তু সূচক প্রায় 10% কারেকশন হয়েছে। অ্যাবসলিউট ডাউন ট্রেন্ডে সূচকের গতিবিধি ছিল, পজিটিভ ট্রেন্ড সেরকম কিছু ছিল না। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কখন বুঝবো যে আমরা সূচক আবার উপরের দিকে যাওয়ার তৈরি করছে, এবং তারপরে যে গেছে তারপরে আবার একটা নিচে ডাউন ট্রেন্ড করেছে। কিন্তু লজিক্যালি যদি আমরা দেখি, যেহেতু এটা ওভার সোল্ড থেকে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে,
অর্থাৎ এই মান্থের যে হাইটা ছিল 1057, রাউন্ড নাম্বার 1060, এর ওপরই যখনই চলছে আমরা ধরে নিতে পারি অ্যাজ পার দ্য স্টোক্যাস্টিক চার্ট ইজ কনসার্ন ট্রেন্ডিং আপওয়ার্ডে সিগন্যাল পাওয়া যাবে 1060-এর ওপর চললে, যেটা এইখানে হয়েছে। তারপরে 1150 গেছে এবং নিচে যদি একটা বটম আবার নিচে তৈরি হয়েছে, সেটা কিন্তু আবার 920 টেস্ট হয়েছে, যেটা এখানেও ছিল 920। তাহলে এরকম কোনো ব্যাপার নেই যে আহ, এই জার্নিতে ওপরে গেল তারপরে আবার নিচে এলো, সেখানে কিন্তু ওভারসোল্ড আসেনি, বাট 920 ডাবল বটম ফর্মেশন করে মার্কেট আবার একটা ওপরের দিকে গেল। তাহলে এখানে দুটো জিনিস আমরা ক্লিয়ার করতে পারছি, একটা, কতটা টাইম এখানে সময় কাটাতে পারে, সেকেন্ড, কারেকশনের গতিবিধি আরও কতটা চলতে পারে। তার মানে ওভারসোল্ড জোন মানেই বাই করব, ওভারসোল্ড জোন মানেই আমি ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে অন্যান্য জিনিসকে চিন্তাভাবনা করব পজিটিভ, সেটা কিন্তু নাও হতে পারে। ইট উইল টেক টাইম কনসলিডেশনের জন্য। এটা হচ্ছে এইখানে। তার আগের যেটা ছিল সেখানের কি লক্ষণগুলো ছিল, এখানেও দেখুন, যদি আমরা দেখি ওভারসোল্ডে ঢুকলো এইখানে, ওভারসোল্ড থেকে বেরোচ্ছে যখন, তখন কতটা সময় লাগছে এইখানে পর্যন্ত, এইখানে আমরা ওভারসোল্ডেই আছি, এই আমাদের সূচক ওভারসোল্ড থেকে আবার আপ ট্রেন্ডের একটা সাংকেতিক ব্যাপার আমাদের যেটা চিহ্ন দিল, যেটার হাই ছিল 1016, 1020 যদি আমরা ধরে দিই, এক মাস আবার এখানে কাটিয়েছে, তার পরের মাসে গিয়ে সেটা ট্রেন্ডিং হয়েছে। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে মাসে ওভারসোল্ড হলো সেখান থেকে প্রায় 1 2 3 4 5 6 মাস, এখানে প্রায় 6 মাস কাটিয়ে দিয়েছে, তারপরে সূচক মোমেন্টাম চেঞ্জ করলো। তার মানে 3 মাস, 4 মাস, 6 মাস এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এখানে মনে হতেই পারে যে আমরা হয়তো প্রেজেন্ট কন্ডিশনটাকে দেখলাম, বা আপনারা দেখলেন, দেখে ভাবলেন যে ওভারসোল্ড হয়ে গেছে, টেকনিক্যালি তো আমি এখানে বাই করতে পারি, বা এখানে আমি একটা পজিটিভ চিন্তাভাবনা করতে পারি, বাই তো বলা যায় না, একটা পজিটিভ চিন্তাভাবনা করতে পারি সূচক ভিত্তিক। ফলে মাথায় এটা রাখতে হবে যে আমাদের 2-3 মাস আরও কিন্তু এখানে কনসলিডেশন হলেও হতে পারে। আরও যেটা গেছে সেখানেও যদি আমরা দেখি পরীক্ষামূলকভাবে স্ট্যাটিস্টিক্যালি, এটা তো প্রুভ করার জায়গায়, তো এখানেও আমাদের এইখানে ওভারসোল্ড হয়েছে, তারপরে এটা সলিড লাইন, ডটেড লাইন ক্লিয়ার করে বেরিয়েছে, অর্থাৎ ওভারসোল্ডে এসে তারপরে মোমেন্টাম চেঞ্জ হয়েছে, এখানেও সময় লেগেছে 1 2 3 4 মাস। তাহলে ওই 3 থেকে 5 মাস আর একটা অ্যাভারেজ পাওয়া যাচ্ছে, যেটা মান্থলি চার্টে স্টোক্যাস্টিক্স যদি ওভারসোল্ড হয়, তারপরে এখান থেকে সার্ভাইভ করে প্রাইস অ্যাকশনকে ওপরের দিকে যেতে একটা টাইম লাগছে। এটা একটা দেখার বিষয় আছে। তাহলে যে ডেটাটা আমরা আজকে দেখলাম, সিন্স 1994 থেকে আজ পর্যন্ত, অর্থাৎ 2024 টোটাল কমপ্লিট 30 ইয়ার্স, ওই কারণেই বলছি, আহ, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই ইন্ডিকেটারটি এই 30 বছরের মধ্যে 3বার এরকম একটা কন্ডিশন হয়েছে, 1 2 3। সেখানে 3 থেকে 4 মাস, 5 মাস সময় লাগে কনসলিডেশনে। এবং যদি আমরা বিচার করি যে এত পুরনো ডেটায়, তখন ইন্ডিয়ান স্টক মার্কেটে টেকনিক্যাল এবং অন্যান্য যে সমস্ত প্যারামিটার্স আছে যার জন্য ইন্ডেক্সের গতিবিধি শিফটিং হয়, গতিবিধি উপরের দিকে যায়, তার অনেক অনেক পরিবর্তন হয়েছে বর্তমান দিনে। অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমির কথা বলছি আমি। ফলে খুব স্বভাবতই যত বড়ই আপ ট্রেন্ড, যত বড়ই ডাউন ট্রেন্ড হোক না কেন, এরকম একটা কন্ডিশন স্ট্যাটিস্টিক্যালি আমরা দেখতে পারি যে মাত্র 3বার হয়েছে। আমি জানি না এবারে কন্ডিশন কি হয়ে আছে, সেটা আপনারা দেখবেন। ফলে যদি কোনো সময় আমরা এরম ধরনের সিমটমস পাই, তাহলে মাথায় এটা রাখতে হবে যে মেবি আমরা একটা বটমের আশপাশে হয়তো ঘোরাঘুরি করছি, বাট বটম ফর্মেশন হয়েছে সেটা এক্ষুনি বলা যায় না, বা বলা একটু দুষ্কর হয়। সেই বটম ফর্মেশনের আরও এক ধাপ কি কি বিচার হতে পারে, সেটা আমি আর একটা এপিসোড করে আপনাদের দেখানোর চেষ্টা করব, যে প্রাইস অ্যাকশনের সাথে এবার আমি কি আন্ডারস্ট্যান্ডিংটা করার চেষ্টা করব। তো টেকনিক্যালি এইটুকু আজকে দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন, বা বাড়িতে আরেকটু চর্চা করে নেবেন, যে এরম ধরনের সিচুয়েশন যখন তৈরি হয়, তখন মোটামুটি ইঙ্গিত পাওয়া যায় যে আমরা হয়তো বটমের আশপাশে আছি, বাট সময় লাগবে মিনিমাম 3 মাস থেকে 5 মাস। তারপরে হয়তো প্রাইস অ্যাকশনের গতিপথ পরিবর্তন হতে পারে, যদি আমরা অ্যাবসলিউট টার্মসে ওভারসোল্ড জোনে পৌঁছে যাই। তাহলে আরও একবার আমি এই 3টে টাইম ফ্রেমটাকে আরও একটা ফ্রেমে আনার চেষ্টা করছি, এই আমার রেড লাইনের বাইরে যেন না যায়, এটাও মাথায় রাখতে হচ্ছে।
ফলে সব দিক থেকে বিচার বিবেচনা করলে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই রেড লাইন, এই হচ্ছে আমার রেড লাইন। আর আমরা এরকম 3বার হয়েছে, চতুর্থবার হয়েছে কি হয়নি সেটা আপনারা দেখুন, বাড়িতে চেষ্টা করুন। এবং একটা কথা বলতে পারি, টেকনিক্যালি যেটা দেখছেন সেটাকে বিলিভ করার চেষ্টা করুন। হয়তো আগামী দিনে আপনাদের এই দেখাটা ভালো ফলে কনভার্ট করতে পারে। এই ছিল আজকে আমার টেকনিক্যাল বিশ্লেষণ। চলুন যাই আমাদের শেষ পর্বে। আশা করছি প্রথম আলোচনাটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে টেকনিক্যালসের কোন জায়গাটা আমি অ্যাপ্লাই করছি। যারা টেকনিক্যালসটা বোঝেন আশা করছি তাদের কাছে খুব ইজি, জাস্ট হিন্টটা দেওয়ার জন্য। আমি মান্থলি চার্টের উপর প্রয়োগ করেছি। সচরাচর মান্থলি চার্ট তারাই দেখেন যারা ইনভেস্টর ক্লাস হয়। আমি ট্রেডারদের কথা কিন্তু এখানে বলছি না। আর একটা কশন নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাজারে যত সময় দেবেন তত বাজার কিন্তু আপনাকে রিওয়ার্ড দেবে। এটা এটা পরীক্ষিত, এটা প্রমাণিত। ফলে আমার ব্যক্তিগত ধারণা, আমার এই পজিশনে দাঁড়িয়ে প্যানিক না করে নিজের বুদ্ধির বিবেচনা করুন এবং এক্সট্রাঅর্ডিনারি রিস্ক না নিয়ে ওয়েট করুন যে সূচকের কোনো রিভার্সাল আমরা পাচ্ছি কি না। সেইটুকু কিন্তু আপনাদেরকে করতে হবে, কারণ ওই ওই জায়গাটা এখন আমি করে উঠতে পারবো না, বা যাদের হেল্প নিয়ে আপনারা করেন সেখান থেকেও দেখতে পারেন। তবে আমার রিকোয়েস্ট একটাই, যে লজিক্যালি ভাবুন, তাহলে দেখবেন হয়তো আগামী সময়ে আপনাদের হয়তো ব্যাপারটা ঠিকঠাক জায়গায় চলে যাবে। তো এই ছোট্ট আলোচনাটা যদি আপনাদের কাজে লাগে আমার খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে কিন্তু প্রচুর ব্যাক টেস্ট করবেন। আরও আমি একটা উদাহরণ একটা ইন্ডেক্সের উপর দেখালাম, আপনারা বিভিন্ন ইন্ডেক্সের উপরে এই ধরনের প্রয়োগটা করে দেখতে পারেন। তাতে দেখবেন নাম্বার অফ টাইম কতবার রাইট, কতবার ফেলিওর, কতবার কত সময় লেগে এটা ঘটনা ঘটছে, তাহলেই দেখবেন পিকচারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর বিশেষ করে যারা 2020 পরে এসছেন তারা তো আসলে এইরকম সময়টা দেখেননি। ফলে এক্ষুনি যে বাজারের একটা বটম তৈরি হবে, এইরকম একটা জায়গা যে বিভিন্ন জায়গার থেকে শোনা যাচ্ছে, সেটায় কতটা আরও সময় লাগতে পারে বা কোন জায়গাটা হতে পারে, সেটাও আমরা প্রাইস অ্যাকশনের পরিপ্রেক্ষিতে একটা আলোচনা করব নেক্সট, যখন আবার এই এডুকেটিভ ভিডিও নিয়ে আসবো অন্য আরেকটি ইন্ডিকেটারের অবস্থানের ওপরে, তখন হয়তো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো আলোচনা যদি ভালো লাগে নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এখন এইরকমই আলোচনা চলবে, কিছু করার থাকছে না। আমি নতুন নতুন চিন্তাভাবনা করছি, বাট যখনই কোনো ডেভেলপমেন্ট হবে ডেফিনেটলি আপনাদেরকে সব কিছু জানাবো। আর লাস্ট এপিসোডে অনেকে আমার কাছে পড়া নিয়ে বলেছেন, মানে আপনি পড়তে চান, 2-1 বলেছেন, অনেকে বলবো না 2-1 বলেছেন। অ্যাকচুয়ালি আমার এখন ব্যাচটা না রানিং চলছে, যেটা জানুয়ারিতে শুরু করেছি, হোপফুলি এপ্রিলে শেষ হবে। তো একটু আমার সাথে থাকুন, টাচে থাকুন। আমি কমিউনিটি পোস্ট এবং অবশ্যই ইউটিউব ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো নেক্সট কবে সেশন আবার শুরু হচ্ছে। তখন থেকে আমাদের আবার ওই আলোচনার বিষয়বস্তুতে আমি তুলে আনবো যে ক্লাসটা কখন শুরু হবে। এই সময় ইন্টারেস্ট দেখিয়েছেন, থ্যাংক ইউ। মেল করে দিতে পারেন, আমি আপনাকে মেলে অ্যান্সার করে দিতে পারি। বাকি যেমন আপনারা সঙ্গে আছেন, পাশে আছেন, থাকুন, এইটুকুই রিকোয়েস্ট করতে পারি। এখন আমার কাছে ইনগ্রেডিয়েন্টস বলতে এডুকেশন পিওরলি, আর এর মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা মার্জনা করে দেবেন। আর সবসময় জেনে রাখবেন, সিওর শর্ট বলে কিছু হয় না, ট্রায়াল এরার রিস্ক রিওয়ার্ড, এটা নিয়েই আমাদের আগামী সময় এগিয়ে যেতে হবে। আজ শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো এডুকেশনাল ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।